আজকে কিন্তু আমাদের সঙ্গে একজন অতিথিও আছে, যেটা আসলে ইমদাদ বলার চেষ্টা করছিলেন। সেই অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করাবো। তবে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলতে চাই দর্শক, সেটি হচ্ছে আজকে আপনারা সবাই জানবেন যে শিল্পপতি নুরুল ইসলামের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী। আর করোনা মহামারীর সময় অগণিত মানুষকে কিন্তু অশ্রুসিক্ত করে তিনি এই মায়াময় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা এ বিষয়ে কথা বলার জন্য যিনি আজকের অতিথি তিনি এসেছেন, যিনি অতিথি তাকে অনেকেই আমরা চিনি। তিনি বিপণন ব্যক্তিত্ব সৈয়দ আলমগীর। তিনি মেঘনা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যিনি, এবং এর আগে সৈয়দ আলমগীরের বিপণন ক্ষেত্রে অবদান, সাফল্য, এরকম খুবই একজন সম্মানিত ব্যক্তি। এবং তার আসার আগে আপনাদেরকে যদি মনে করিয়ে দেই, তিনি হালাল সাবান বলে একটা সময় মার্কেট ডমিনেট করতে এরকম একটা জায়গা ছিল, যার কনসেপ্ট তিনি যমুনা গ্রুপে যখন ছিলেন মার্কেটিং ডিরেক্টর, ওই সময়ের কারণে আসলে তিনি, তার সাথে একটা ভালো স্মৃতি আছে। ওই জায়গাটা থেকে আসলে আমরা কথা বলবো। সৈয়দ আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি? জি, অনেক ভালো আছি, থ্যাংক ইউ। এই যে আজকের দিনের কথাটা যদি একটু আপনার সাথে জানতে চাই। আজকে তো একটা বিশেষ দিন। আজকের এই দিনে আমরা আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষকে হারিয়েছি। প্রত্যেকটা মানুষেরই কিন্তু চলে যাওয়ার পিছনে একটা তার জীবন ইতিহাস থাকে, একটা অতীত থাকে। মানুষ চলে যায়, কিন্তু সেই অতীত, গল্প, তার কর্ম সবকিছু বেঁচে যায়। আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনার কাটানো সেই সময়গুলো, আপনি যে সময়গুলো কাটিয়েছেন নুরুল ইসলামের সঙ্গে? আজকের এই দিনটি যখন আসে, তখন আপনাদের মতো যারা যমুনাতে এখন আছেন তার চাইতেও কম নয় কোনো অংশে গভীরভাবে মর্মাহত, বংশকাহত হই। আমি আমার কথা প্রথমেই আমি আল্লাহর কাছে তার আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ যেন বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানে তাকে স্থাপিত করেন। পৃথিবীতে যেমন সম্মানিত ছিলেন, আশা করি উনি ওই দুনিয়াতেও এরকমভাবে সম্মানিত আছেন। আমার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। আমি 6 বছর ওনার সঙ্গে একদম পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। এবং আজকে যে আপনি আধুনিক যমুনা দেখছেন, যখন তিনি করেন, আমি সেটা ওনার সঙ্গেই ছিলাম। এবং আমার ওনার সঙ্গে থাকাকালীন অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান আমরা একত্রে করেছি, এবং তার বাজারজাতকরণের দায়িত্ব তিনি আমাকে দিয়েছিলেন। এগুলোর মধ্যে আপনারা জানেন, উল্লেখযোগ্য হলো আমি 2-3টা একসঙ্গে আমরা করেছি। অ্যারোমেটিক কসমেটিক লিমিটেড, যেটা থেকে আমি হালাল সাবান দিয়েছিলাম। তাছাড়া ছিল পেগাসাস শুজ, যেটা বাংলাদেশের বাজার মাত করে দিয়েছিল। তাছাড়া যমুনা ওয়েল্ডিং ইলেকট্রোড, এটা আমরা করেছি। তাছাড়াও আপনি জানেন যে বাংলাদেশে যে নিটিং ডাইংয়ের আজকে যে বিপ্লব, এটা প্রধান নায়ক কিন্তু তিনি। এবং স্যারের উদ্যোগেই কিন্তু আজকে এই যে এই নিটিং ডাইংটা শুরু হয়। যমুনা নিটিং ডাইং বাংলাদেশের সর্বপ্রথম নিটিং ডাইং এবং ফিনিশিং কোম্পানি। আর এছাড়াও শামিং স্পিনিং মিল, এত বড় স্পিনিং মিল বাংলাদেশের মানুষ কল্পনাও করে নাই উনি যেটা করেছিলেন। তিনি ছিলেন একজন সম্প্রদাষ্ট মানুষ। এবং আমি যদি বলি, ওনার মতো সাহসী লোক আমি খুব কমই দেখেছি। মানে সাহসী কোন পার্সপেক্টিভ থেকে বলছেন? একজন উদ্যোক্তার সাহসটা কেমন? ওনার উদ্যোক্তা হিসেবে বলছে আমি। উদ্যোক্তা হিসেবে যেটাতে মানুষ, কোন জায়গাটার কথা বিবেচনা করে, যেটা মানুষ কল্পনা করতে পারে না, যেটা মানুষ 3 বার ভয় পাবে, সেটা তিনি ওই রকম একটা স্কেলে উনি যে কোনো জিনিস করতে পারতেন। এবং উনি স্বপ্ন দেখতে পারতেন যে এটা আসলে ভবিষ্যতে এত আছে, আমি এখন করছি, কিন্তু 5 বছর পরে এটা কিন্তু মানে অনেকে এটা করতে চাইবে। উনি 5 বছর আগে করতে পারতেন। এই জায়গাটাতে স্যার আরেকটু ব্যাখ্যা করবেন কিনা? আমি একটু সুযোগটা নেই। আমি জানি যে আপনি দেশের টপ বিজনেস স্কুলে পড়েছেন, এই বিষয়ে বিজনেসে আপনি পিএইচডি করেছেন দেশের বাইরে থেকে, আমেরিকা থেকে, এবং আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে, বহুজাতিক প্রতিষ্ঠান শুরু করে একদম কংগ্লোমারেট কোম্পানিগুলো আপনি লিড দিচ্ছেন। ওই জায়গা থেকে আপনি যখন কোন একটা আইডিয়া বলতেন, তখন তিনি এটাকে হয় কি যে এর সাথে তো অনেক ফিনান্সিয়াল ইস্যুস থাকে। একটা নতুন কনসেপ্ট মার্কেটকে এডুকেট করে সেল করাটা, এইটার জন্য কিন্তু ওই ব্যাপারটা তিনি কিভাবে গ্রহণ করতেন কিংবা প্রশংসা করতেন কিনা এই নতুন চিন্তাগুলো? উদাহরণস্বরূপই বলি, আমি যখন সাবান দিতে গেলাম অ্যারোমেটিক, উনি আমাকে বললেন যে আমার কাছে অর্থ আছে, আমার কাছে বিনিয়োগ করার মতো সুবিধা আছে। যখন আমাকে রিক্রুট করেন, আপনি জানেন যে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে 16-17 বছর চাকরি করে ওনার কথায় আমি কিন্তু চলে আসি। এটা এখনও অনেকেই আমার কাছে আশ্চর্য। কয়েকদিন আগে একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে আপনি কী করে রন পলিংকের মতো একটা কোম্পানি ছেড়ে, যেখানে ইউ কুড জাস্ট বি এমডি উইদিন নেক্সট 2 years, সেইটা আপনি ছেড়ে যমুনার মতো কোম্পানিতে আপনার আসলে একটা লোকাল কোম্পানি। আমি বললাম যে আপনি তো একটা পার্ট দেখলেন। আমি বলি
আমার আজকে যে সুখ্যাতি তার মোস্টলি হলো 100% হালাল সাবানের জন্য। এবং 100% হালাল সাবান এতটুকু সুখ্যাতি পেয়েছে, আপনিও জানেন যে ফিলিপ কটলারের প্রিন্সিপাল অফ মার্কেটিং আমরা নিজের মার্কেটিং এ পড়েছি, এবং সেখানে আমার নাম স্টাডি আছে এবং আমার নাম উল্লেখ করা আছে। কিন্তু এইটা তো কখনোই হতো না যদি আমি যমুনা গ্রুপে না আসতাম। কেন আমি বলি, যখন উনি বললেন যে আমার কাছে অর্থ আছে, তা আমি চিন্তা করলাম আমি কিন্তু ওনার সঙ্গে কথা বলার পরে আমি ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরেও আমি কিন্তু আমেরিকা চলে গেছিলাম ফর সেটেলমেন্ট। তো উনি বললেন যদি ভালো না লাগে আপনি চলে এসেন, আপনার জবটা এখানে আছে। কারণটা কি বললেন যে আমি এখানে আমার কাছে অর্থ আছে, আমি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে চাই এবং এই যমুনাকে একটা মডার্ন যমুনা করতে চাই। উনি অনেক স্বপ্ন দেখতেন। তো তখন আমি ওই আমেরিকাতে গিয়ে আমি চিন্তা করলাম যে যদি চলে যাই তাহলে আমি কী করব। আমার থট প্রসেসে আসলো যে বাংলাদেশে বিদেশি কোম্পানিগুলা অনেক জায়গায় তারা ডমিনেট করছে, তো সেই জায়গায় একটা সেকেন্ড, আমি তো ওদেরকে তাড়াই দিতে চাই না, কিন্তু আমি একটা সেকেন্ড দ্যাট টাইপ অফ কোম্পানি যেটা নিয়ারার টু দ্যাম হতে পারি কিনা। তা আমি দেখলাম কসমেটিকে খালি আছে, ইউনিলিভার ছাড়া নাই কেউ, আবার দেখলাম বাটা ছাড়া জুতাতে নাই কেউ, অক্সিজেন বাংলাদেশ অক্সিজেন ছাড়া মানে ব্রিটিশ অক্সিজেন ছাড়া মানে ওয়েল্ডিং রড বা এইসব কিছু নাই। তো এইরকম 5টা ক্ষেত্র বের করে আমি পরে যখন চলে আসলাম ওনার কাছে, আইসে যেদিন আমি আসছি 31শে ডিসেম্বর আসছি, 1 জানুয়ারি ওনার এখানে জয়েন করেছি। ওখানে আগে রেজিগনেশন দিয়ে তারপর সকাল 12টার দিকে 11টার দিকে জয়েন। তা আমার সঙ্গে প্রথম কথাই হলো যে এই জায়গাতে আমার বিনিয়োগ করার। উনি একদম ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট করলেন, বলে ভেরি গুড আইডিয়া। তো আমি প্রথম শুরু করলাম জুতা দিয়ে, কারণ ওই ভিশনটা তিনি একদম ক্লিয়ার দেখতে পেলেন এবং আমার সঙ্গে ওনার মিলে গেল, যার কারণে ওনার সঙ্গে কাজ করে আমার অনেক আরাম হয়েছে। উনি বলে ইয়েস ইউ আর রাইট, আমাদেরটা তো রিয়েলি আমাদের দেশের টয়লেটস কসমেটিক কোম্পানি ভালো নাই, একটা কোম্পানি ডমিনেট করে যাচ্ছে, আর যেগুলো ছোটো ছোটো আছে এগুলো তো এরকম কিছু না, আমরা একটা মডার্ন করবো। আর তারপরে জুতার কথা বললাম, আমি বললাম যে দেখেন আমরা তো বাটার সঙ্গে স্যান্ডেল আর শুতে পারবো না, লিদার শুতে পারবো না। কি আমি বলি যে আমি কেটস অ্যান্ড স্নেকার দেবো, কারণ তখনও বাটা এগুলো দেয় নাই বাজারে, তো আমরা কিন্তু দিলাম প্যাগাসাস নাম দিয়ে। তো এটা যাই হোক পরের কথা, অনেক অজ্ঞাত নিশ্চয়ই একদিনই হয়ে যায়নি, এগুলো করতে লাগছে। আর ওনার খুবই বুদ্ধিমান লোক ছিলেন উনি বললেন দেখেন এইসব ব্যাপারে তো আমরা কিছু জানি না, তো আমরা একটা একদম টার্নকি প্রজেক্ট নিব, অর্থাৎ যেটা করবো ওরা একেবারে ইটটা প্রথম যার যেসব দেশ থেকে করবো, কোম্পানি থেকে করবো, যেমন তাইওয়ান থেকে উনি এটা করলেন, এই নিটিং ডাইং করলেন, যে লোক এসে এখানে একদম বিল্ডিং করা থেকে শুরু করে মেশিনারি সব করে ওরা একদম কমার্শিয়াল রান করে দিয়ে যাবে, এবং আমাদের ছেলেদের মেয়েদেরকে তারা ট্রেন আপ করে দিয়ে যাবে, ট্রেন আপ করে অনেকদিন থাকবে। তো এই বুদ্ধিগুলো কিন্তু তখন আমি অনেক লোকের দেখি নাই, ওই দেখি আমরা পারবো না, এটা এখানে এইটা নষ্ট হয়ে গেছে, ওইটা নষ্ট হয়ে গেছে। তো এটা খুব ভালো কাজে লাগলো। তো আমি যে কথা উদাহরণটাতে আসতেছিলাম, আমি যখন অ্যারোমেটিকের 40টা আইটেম দিলাম প্রথম, এই টয়লেট্রিজ আইটেম, শ্যাম্পু, এটা সেটা, সেখানে আমাদের এনর্মাস সাকসেস হয়েছে। তো যাই হোক ওটাতে আমি যাচ্ছি আসল কথায় যে যখন আমি হালাল সাবান দিব, কারণ আমি সাবান যখন দিব আমি ভাবলাম বাংলাদেশে শুধু একটা সাবানই আছে যেটা সবাই ব্যবহার করে, লাক্স, তো মানুষ নিশ্চয়ই দ্বিতীয় একটা খুঁজবে, একটা অল্টারনেটিভ খুঁজবে। তো অল্টারনেটিভের জন্য আমি একটা সাবান দিলাম যে অল্টারনেটিভ হ্যাজ টু বি মাচ বেটার দেন দি আর্লিয়ার ওয়ান। বিশ্বাস করেন উনি আমাকে এত স্বাধীনতা দিলেন যে আপনি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইউ ডু ইট, এবং আমাকে জিজ্ঞাসা করেন না, মানে ডু ইট লাইক আ ওনার কি মানে উনি তো এমনি বলতেন আপনি আমার ভাই, আমার নেওয়ার সময় বলছিলেন যে আপনি ইন্টারন্যাশনাল কোম্পানি কি হয়েছে তাতে, আপনি আমার ভাইয়ের মতো কাজ করবেন। এবং উনি খুব হাসাইতেন তো যে আমার টাকা আর ওই আপনাকে যারা অন্যরা বেতন দেয়, এই 2টা টাকাই কিন্তু বাংলাদেশ ব্যাংকের, 2টা ইকুয়ালি চলবে, অসুবিধা নেই। তো যাই হোক পরে ওনাকে যখন আমি বললাম সাবান তৈরি করলাম, ওই যখন আমি তৈরি ভালো করলাম, তো ইউনিলিভারের যেখানে তখন বাংলাদেশে যিনি ম্যানেজিং ডিরেক্টর একজন ব্রিটিশ জেন্টেলম্যান ছিলেন, তিনি আমার সাথে দেখা করে বলেন ইউ আর ব্রেভ ম্যান, আপনার সবগুলি প্রোডাক্ট খুব ভালো হয়েছে এবং ইন্টারন্যাশনাল লুক হয়েছে, এবং সবচেয়ে বড় কথা দাম কম নেই, আমার সমান দামে আপনি বিক্রি করতেছেন। তো তাই যাই হোক আপনি কিন্তু সাবান দিয়েন না বাজারে, এইটাই আপনার অনুরোধ। আমি কেন কই যে আপনি জন্মগ্রহণ করলে প্রথম যে সাবানটা দিয়ে গোসল করেছিল সেটা লাক্স সাবান, আর আপনার আম্মাকেও গোসল করেছিল লাক্স সাবান। লাক্স সাবান 100 বছরের অধিককাল যাবৎ বাংলাদেশ বিশ্বের সব জায়গায় আছে। আর পৃথিবীর এমন কোনো নায়ক নায়িকা মডেল নাই যে যারা নায়িকা এবং মডেল নাই যারা এই লাক্স সাবানের বিজ্ঞাপন করে নাই। কাজে আপনি একটু সাবধানে কাজটা করবেন এটা করতে গেলে। তা আমি তখন চ্যালেঞ্জ ছেড়ে দিলাম, তখন আমি চেয়ারম্যান সাহেব বললাম যে আমরা একটা সাবান দিব বাজারে, হ্যাঁ দেন। তো
সাবানের তো সোজা কথা না, অনেক বিনিয়োগ লাগে, মেশিনারিজ অনেক, তখনকার দিনে 20 কোটি টাকা বিনিয়োগ সাবান মেশিনে। আর উনি যেটা করবেন তো অটোমেটিক করেন, উনি তো কোনো জিনিসে হালকা পাতলা কোনো কাজের মধ্যে কিন্তু উনি নাই, এবং কোনো দেরি করার মধ্যে নাই, ডিসিশন নিয়েছেন তো এটা একেবারে ইমপ্লিমেন্ট ওই দিনই পারলে। তো যাই হোক, ইটালি থেকে করা হলো, মেশিন আনা হলো, অনেক কিছু করা হলো। যখন আমি সাবান টাবান তৈরি করলাম, সব করলাম, তখন আমার ব্রেইনে আসলো যে এরপরও নিবে না মানুষ, বলবে যে লাক্স সাবানটা দেন, ওইটাই তো ব্র্যান্ডিং। হ্যাঁ, এই তখন আমি আমাদের বলতে তো এবং আস্থার জায়গা একটা থেকে আছে, আর বেনিস্মৃতি আছে, অনেকদিন যাবত ব্যবহার আস্থার করছেন, একটা আস্থা জায়গা অনেকদিন আছে, যাবত হ্যাঁ। ব্যবহার করছেন। তো এইসব চিন্তা করে আমি একাই চিন্তা করি, আমি বই পড়ি, আমি তো নিজে মানে এই যে সেই দ্যাট MBA করার আগে আমি তো সায়েন্সের অনার্স করেছি, আমার সাবজেক্ট ছিল কেমিস্ট্রি, সো আমি এটাকে ভালো করে দেখলাম, দেখে বুঝলাম যে সাবান কিভাবে তৈরি হয়। তো সাবান তৈরি হয় 3 ভাবে, একটা হলো রাইস ব্র্যান থেকে, একটা হয় আপনার অ্যানিম্যাল ফ্যাট থেকে, আর একটা হলো ভেজিটেবল ফ্যাট থেকে। তা আমি ভেজিটেবল ফ্যাট সাধারণত নিলাম এই জন্য যে ভেজিটেবল ফ্যাট থেকে সাবান তৈরি করলে এটা সাবানের যে গন্ধ, নিজস্ব গন্ধ থাকে না, বা যে পারফিউমটা আমি দিব ওই পারফিউমটাকে সে ঠিক মতো নিতে পারে। আর না হলে ওইগুলোতে আবার অ্যানিমেলের গন্ধ কিছু থাকবে। আর ওই যে রাইস ব্রেনে হয় কি, ফেনা হয় না, যেটা চাল থেকে যেটা করে। তো আমি বললাম যে এইটাই দিব, এটা তখন বাংলাদেশে কেউ দেয় নাই, এবং এটা তখন খুব ইনিশিয়াল স্টেজে মালয়েশিয়া থেকে পাম অয়েল থেকে পাম কার্নেল হয়, এটা থেকে আনা হয়, দিলাম। দেওয়ার পরে উনি বলছে খুব ভালো হবে এটা, সাবানের গন্ধ। আমি যে বলি যে লাক্স সাবান কত করে তুমি এটাও এই পার কিলো কত করে বিক্রি কর পারফিউম, যারা পারফিউম সাপ্লাই করে, যদি বলে যে $12, আমি বলে আমাকে একটা $24 একটা দিবা, যেটা গন্ধ অনেক দিন থাকে এবং সুন্দর গন্ধ থাকে। সাবানের গন্ধ খুব ইম্পর্টেন্ট। আর প্যাকেজিং, মানুষ যারা আমার সঙ্গে প্যাকেজিং করতে, আমি বেনসন সিগারেটের বা বড় ইয়ের, আমি এইরকম ধরনের একটা প্যাকেজ হবে, মানে এই সকল ধরনের স্বাধীনতা আপনি এইটা তো কোনো ব্যাপারই না, স্বাধীনতা। তারপরে যেটা আসল কথা, আমি অনেক পরে চিন্তা করে, আর ওইটাই বলি না অনেক সময়ের জন্য যে কিভাবে হালালে গেলাম, তা আমি চিন্তা করলাম হালাল সাবান দেবো, এটার নাম 100% হালাল, কারণ এটার মধ্যে কিন্তু ভেজিটেবল ফ্যাট আছে, অ্যানিম্যাল ফ্যাট নেই। আর অন্যগুলো সব অ্যানিম্যাল ফ্যাট, মানুষকে আসলে পিক করার জন্য, মানুষ আটকানোর জন্য না, এটা তারা ইমবিউড হবে। তো যখন বললাম 90% পিপল ইনক্লুডিং মাই ওয়াইফ, এরা কেউ রাজি না, বলে যে না না না, এটা কি খাবার জিনিসটা কি, এটা বন্ধুরা নো, শুধু 1-2 বন্ধু বলে যে ইটস এ গ্রেট প্রপোজিশন, যারা আমার MBA বন্ধু, যারা আমার সঙ্গে অন্যান্য কোম্পানির চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, তারা। ফাইনালি অফিসে যখন বলা শুরু করলাম, আমার আন্ডার একজন GM ছিলেন, উনি ইউনিলিভারে বহুদিন কাজ করেছেন, আমাদের চেয়ারম্যান স্যারের বন্ধু উনি ছিলেন। তো আমার আগে ওনাকে রিক্রুট করা হয়েছিল, উনি তো রেজিগনেশন দিয়ে দিলেন। চেয়ারম্যান স্যারকে বলতেছে যে এরকম, আমাকে উনি একদিন চেয়ারম্যান স্যার কল করলেন, গেদি উনি বসা, এই কী ব্যাপার, ভাই উনি তো চাকরি করবে না বলে। আমি কেন, কী হয়েছে? ওই যে আপনি হালাল সাবান দিয়েছেন ওই জন্য উনি চাকরি করবে না, কারণ এটা নাকি ফ্লপ করবে। মানে চেয়ারম্যান স্যার, এই যে দেখেন 90% মানুষ কিন্তু নেগেটিভ, মানে তিনি কি করলেন এটা শুনে ওইটা বললেন, আমরা একটা বিরতিতে যেতে চাই। উনি বললেন যে ইউ আর দি প্রাইম মিনিস্টার অফ মাই গ্রুপ, ইউ ডু হোয়াট এভার ইউ থিঙ্ক বেস্ট, এবং আমি আপনার সাথে আছি। আমি বললাম যে এই যে দেখেন 20 কোটি টাকার মেশিন, এটা কিন্তু করতে পারে, মানে ফ্লপ করতে পারে, তখন কিন্তু আপনার বিনিয়োগ প্রায় 20-30 কোটি টাকার মতো বিনিয়োগ কিন্তু একদম। উনি বললেন আমি মনে করব একটা মেশিন কিনেছি 30 কোটি টাকার, এটা আমি সুইচ অন করেছি আর এটা ব্লাস্ট হয়ে গেছে, তো আমি তার জন্য কি হবে, আই ডোন্ট কেয়ার, আপনি যদি মনে করেন এটা ঠিক আছে, এইটাই ঠিক আছে, আপনি এটা করেন। এইরকম ধরনের মানে তার কোনো জাজমেন্ট কিন্তু তিনি একেবারেই জানেন না, মিনিটের মধ্যে দিলেন, মিনিটস হি সেড দ্যাট গো হেড, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইজ গুড ইউ জাস্ট গো হেড। কার কথা? আর ওনাকে বললেন যে ভাই আপনি যদি না করেন চাকরি, তাহলে চলে যান, আপনার সঙ্গে দেখা হবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, এছাড়া তো কিছু নেই। না, আমার মনে হয় এরপরে তো যেটা হলো, এরপরে আমরা জানি যে এরপরে যেটা হলো সেটা হলো একটা বড় ইতিহাস। আমরা জানি যে কিভাবে একটা ব্র্যান্ড, ছোট একটা ব্র্যান্ড থেকে মার্কেট লিডার হয়ে গেল, সেটা তারপরের ইতিহাস। আমরা সেটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমরা একটা বিরতিতে যেতে চাই। সাথেই থাকুন দর্শক, প্রচন্ড রকমের মানে কি বলবো, মন ভালো করা বেশ কিছু গল্প আমরা শুনছি আজকে। আমাদের সাথেই থাকুন, একটু পরেই ফিরছি আমরা। সকালের বাংলাদেশে আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ। এমদাদ এবং কলি আপনাদের সাথে আছি, এবং সকালের বাংলাদেশে আমরা আমাদের অতিথির সাথে কথা বলছিলাম। একদমই তাই, এবং আজকে আমাদের সাথে অতিথি হিসাবে সঙ্গে রয়েছেন একজন বিশেষ মানুষ, যার কথা আমরা শুনছিলাম, যার সাথে আমরা এতক্ষণ কথা বলছিলাম, সৈয়দ আলমগীর, প্রধান নির্বাহী কর্মকর্তা, মেরিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। স্যার, এই যে আপনি আপনার কথা বলছিলেন, আপনি একজন
আপনি মানে এত লম্বা একটা সময় কাজ করেছেন, আপনার সাথে তার সম্পর্কের কথাটা তো আমরা জেনেই গেলাম, কাজের ক্ষেত্রে সব ভালো কথাগুলোও জানলাম। ঝামেলা কখনো হয়েছে কি, মানে মতের বিরোধ বা কোনো কিছু নিয়ে বোঝাপড়া, এবং পরে সেটা মানে সেটা আসলে কাজে কিভাবে প্রমাণিত হওয়া, সংকটের সময়গুলি তিনি কিভাবে ডিল করতেন, সেই বিষয়টা একটু জানতে চাচ্ছি। বিশেষ করেন আমার সঙ্গে সুদীর্ঘ 6 বৎসরে একদিনও একটা কারণে ওনার সঙ্গে আমার দ্বিমত হয়নি। কারণ উনি যেরকম ধরনের, আমারও বয়সটা তখন যেমন ছিল, আর ওনারও যে বয়স, এবং ওনারও মানে বললাম তো যে যমুনা টার্নিং ইন্টু এ গ্রেটার যমুনার ওই সময়টার মধ্যে আমি ছিলাম। ফলে আমাদের দুজনেরই একর সঙ্গে কাজ করতে হয়েছে। এবং আর একটু আগে তো আমি শুনলাম ম্যাডাম বললেন, ভাবি বললেন যে কীরকম দক্ষতা ওনার ছিল। আমি নিজের চোখে দেখেছি কেমন কর্মদক্ষতা। উনি যে সকাল 9টার মধ্যে অফিসে চলে আসতেন, এসেই একটা আমাদের যারা টপ লেভেল আছে তাদের সঙ্গে 5-10 মিনিটের মিটিং, তারপরে কাজ যে শুরু করতেন দুপুর পর্যন্ত, লাঞ্চের পরেই প্রায় দিনই আমাকে বলে চলেন কোথায়, এইবার কোনাবাড়ি, ওই আমাদের সব কমপ্লেক্স কোনাবাড়িতে, এগুলি করে করে রাত্রে 8টা-9টায় আমরা ফিরতাম, আবার পরদিন সকালে নর্মাল। আর ওখানে উনি সব জানেন, মানে যে কোন মেশিনটা, ইভেন বিশ্বাস করবেন না, কোথায় একটা টক শব্দ করতেছে, ওইখান থেকে ইঞ্জিনিয়াররা বলতে না পারলে উনি বলতে পারতেন যে এখানে এটা হচ্ছে। তো আমি এরকম ধরনের একটা মানুষ দেখি ওনার সঙ্গে। অনেক জায়গায় বাইরে, দেশের বাইরে কত জায়গায় আমি গিয়েছি, ট্রাভেল করেছি, এটা বলা যাবে না। সুদূর আমেরিকা থেকে শুরু করে, ইংল্যান্ড থেকে শুরু করে, সিঙ্গাপুর, ইন্ডিয়া, কত দেশে ওনার সঙ্গে আমি থেকেছি। আপনি জানেন, একসঙ্গে যখন ভ্রমণ করেন তখন আপনি আরও পার্সোনালি জানতে পারেন লোকটা কেমন। আমি ওনার মতো একটা মানে সাহসী লোক। আর মানুষ জানি না আমি কি মনে করে, আমি ওনার সঙ্গে থেকেছি, আমি জানি ওনার যে বাইরে গেলে খরচ করার বা একটা আছে না মানুষ যে নতুন একটা উদ্যোক্তা, কেউ বলতে পারে উনি খরচ করেন, ইউ টু স্পেন্ড হোয়াট এভার ইউ ওয়ান। আমরা কখনো ভালো একটা হোটেল ছাড়া থাকি নাই, কোনো একটা ভালো রেস্টুরেন্ট ছাড়া খাইনি। ওনার তখনও কিন্তু এত বড় যমুনাটা না, কিন্তু ওনার আত্মাটা ছিল, ওনার মানে ওনার কলিজাটা ছিল ওনার দেহের চেয়ে বড়। এত বড় একটা কলিজাওয়ালা লোক ছিলেন। সাহস যেরকম ছিল এরকম দয়াপরবণ ছিলেন, এবং যার প্রতি উনি খুশি থাকতেন। অনেকে বলে উনি রাগ করতেন, আমি দেখিনি একদিনও যে কোনো একটা কারণ ছাড়া উনি করেছেন। এবং উনি যেটা হয়েছে যে হ্যাঁ, উনি কারণ থাকলে উনি কিন্তু ভীষণ রাগ করতেন, যাতে করে মানুষটা সুখ সংশোধিত হয়। আমরা বাচ্চা কাচ্চার প্রতি রাগ করি কেন? অনেক সময় পিটন দিই, কী জন্য দিই? কারণ তারা যেন ভালো রাস্তায় চলে। ওরকমটাই মানে যদি কোনো কারোর সাথে রাগ করতেন, ওকে কারেক্টিফাই করার জন্যই করতেন। আর এমনি যিনি মানুষ হিসাবে ওনাকে বরঞ্চ আমরা কন্ট্রোল করতে হইতো যখন স্টাফদেরকে কোনো কিছু দিতে চাইতেন। মানে জানুয়ারিতে একবার ইনক্রিমেন্ট দেন উনি, জুনে একবার ইনক্রিমেন্ট দেন, কী করেন? আমি স্যার এগুলো এত দেওয়া যাবে না, আমরা এত প্রফিট করতে পারবো না। কখন না দেন, আমার আর কি লাগে? উনি তো বলতেন আমি তো একটা জিন্সের প্যান্ট পরি, একটা গেঞ্জি পরি, আমি কি এগুলো নিয়ে যাব? উনি সবসময় বলতেন যে আমি যা আর্ন করি এই দেশের মাটিতে, ওনার 1 টাকাও বিদেশে, আমি যতদিন ছিলাম আমি জানি এখনও হয় নাই, কিন্তু আমি জানা থাকাকালীন আমি দেখেছি, আমি তো কাছে থেকে দেখেছি, এভরি ট্রানজ্যাকশন দেখেছি, উনি কখনো 1 টাকা দেশের বাইরে করে কোথাও রাখার ওনার মনে চিন্তাও ছিল না। উনি বলতেন যে আমি যে আর্ন করবো এই দেশে আবার আমি ইনভেস্ট করব, যার কারণে এই ইনভেস্টমেন্টটা হয়েছে। এই জায়গাটাতে জনাব আলমগীর একটা ব্যাপার বলবেন যে আপনি যেহেতু বহুজাতিক প্রতিষ্ঠানে ছিলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ওরা কিন্তু শুধু প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য যেটা করে, এর সাথে এমপ্লয়মেন্ট, কান্ট্রি এমপ্লয়মেন্টে তাদের ভূমিকাকে এটা নিয়ে খুব চিন্তা করে না। শুধু একটা বিদেশি প্রতিষ্ঠান চিন্তা করে যে কত প্রফিট করা যাবে। এইটার সাথে ভার্সেস যদি মানে জনাব নুরুল ইসলামের স্যারের ইয়েটা বলি, যে তিনি এমপ্লয়মেন্ট নিয়ে কি চিন্তা করতেন। শুনেন, অনেক সময় আমরা দেখেছি যে কোনো জিনিস আমরা একেবারে 100% ইচ্ছা করলে অটোমেটিক করতে পারি। সেখানে উনি কিন্তু বলতেন যে আমাদের দেশের লোক সংখ্যা অনেক আছে, আমাদের অনেক লোক কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, ওইটুকু কাজ ওদেরকে দিয়ে করান, আর যেটুকু একদম মেশিনের দরকার সেগুলো মেশিনে করবে। আর লোডিং আনলোডিং অনেক কিছু আছে না, এগুলো কিন্তু উনি সবসময় চাইতেন যে আমরা এমপ্লয়মেন্ট করি মানুষদের। এবং ওনার মানুষের প্রতি খুব এমপ্লয়মেন্ট করার খুব একটা ভালো, আরেকটা সবচেয়ে বড় গুণ ছিল উনি সবাইকে চিনতেন। এই যে ফ্যাক্টরি থেকে আসে, আমরা হয়তো ইয়ারলি ইনক্রিমেন্ট রেডি করতেছি, এটা কাগজ আনি না উনি দিতেন, এইগুলো একটু দেখেন তো, দিন তো ঠিকঠাক করে দিয়েন। আমি আপনি চিনেন কেমন এগুলো? না, এরা অনেকদিন কাজ করে আমার সঙ্গে, আমি চিনি, প্রত্যেককে উনি চিনেন। তো ওনার যে স্মৃতিশক্তি তো দারুণ স্মৃতিশক্তি ছিল। এরকম একটা মানুষ মানে এরকম আমার মতে আরও 10 বছর 20 বছর 10টা বছর মিনিমাম পৃথিবী এই বাংলাদেশে অর্থনীতিতে অবদান রাখতে পারলে অনেক সুন্দর হতো। আল্লাহ তাকে নিয়ে গেছেন, কিন্তু
আমি খুবই দুঃখিত এই জন্য, আমি অনেক দুঃখ পেয়েছি ওনার মৃত্যুতে। এই যে এতদিন আপনারা একসাথে কাজ করেছেন, অনেক সুন্দর স্মৃতি নিশ্চয়ই আছে কাজের বাইরে কথা যখন বলেছেন, বা তার জীবন দর্শন কি দেখে আপনার সবচেয়ে বেশি আপনি মোহিত হতেন, না, ভালো লাগতো, বা শিক্ষণীয় কি ছিল তার মধ্যে? ওনার কাছে ওনার সবচেয়ে কথা হলো কি, উনি খুব সুন্দর কথা বলতেন, কথা ওর প্রত্যেকটা কথাতে আপনি হাসবেন, এরকম সুন্দর করে কথা বলতেন। আপনি তো জানেন ম্যানেজমেন্টের ওয়ান অফ দ্য পয়েন্টস আমরা যারা এটা নিয়ে আছি, আমরা যেমন সৃজনশীলতা একটা মানুষের মধ্যে থাকে, কতগুলি তার পয়েন্ট থাকে, এটা মানে সফট স্কিল, স্ট্রং স্কিল তো থাকে, অনেক হার্ড স্কিল থাকে, সফট স্কিলের মধ্যে সৃজনশীলতা একটা, ওনার কাছে পরিপূর্ণ সৃজনশীল মানুষ একটা। দ্বিতীয়ত হিউমার, একটা মানুষ যদি মুখ গোবরা করে কাজ করে কথা বলেন, তাই তো সে কাজ করবে না, কাজ করতে পছন্দ করবে না। তো একটা জিনিসই উনি কাজের মাধ্যমে এত সুন্দর করে হিউমার করে কথা বলতেন, যেটা আমি সাধারণত কোনো মানুষের দেখি না। কিন্তু এরকম না যে কোনো উনার পার্সোনালিটি কিন্তু খুব স্ট্রং পার্সোনালিটির লোক, এবং এটার মধ্যে উনি বেশ সুন্দর করে কথা বলতে পারতেন। এটা তার একটা বিরাট, আমি মনে করি, আর্ট ওনার ছিল সেটা। কাজের ক্ষেত্রে আমরা একটা প্রতিবেদন দেখছিলাম, তিনি বলতেন যে মানে কাজটাই আসলে জীবন। এইটা একটু ব্যাখ্যা করবেন? এটা হয়েছে কি, আমি একটা বলি, এটা হয়তো কোনো আমি তো ওনাকে দেখলাম উনি কোনো অনুষ্ঠানে বক্তৃতার মাধ্যমে বলতেন, কিন্তু আমাদের সঙ্গে বক্তৃতা দিতেন না কখনো, উনি কাজের মাধ্যমেই কাজ করতেন। কোনো সময় ডাইকে যে অনেকে আছে না, এই তোমার এইটা হলো জীবন, এটা হলো অমুক, এসব না। হি ইউজ টু রিয়েলি মিন ইট, হি ইউজ টু ওয়ার্ক হার্ড, উনি নিজেই তো বেশি কাজ করতেন। তো ওনার সঙ্গে কাজ, এবং কোনো সময় কাজটাকে মনোটোনাস করতেন না, কাজটাকে বেশ হিউমারাস, কাজটাকে বেশ সুন্দর পরিবেশ, এরকম না। যমুনাতে আমি যখন জয়েন করেছি তখনও যমুনা খুব সুন্দর অফিস, ওনার অফিসগুলো খুব চিমচা। আমি তো সেনা কল্যাণে জয়েন করেছি, বিউটিফুল অফিস, নট অনলি বিউটিফুল, ওয়ান অফ দ্য বেস্ট অফিসেস ইন দ্য কান্ট্রি, এরকমই কিন্তু উনি করেছেন। ওনার কোম্পানি তখন এতটা ফ্লারিশ হয়নি। হ্যাঁ, উনি তো কিন্তু ওনার দৃষ্টিভঙ্গিটা অনেক বড়, এক্স্যাক্টলি এটাই বলতে চাইছেন, দৃষ্টিভঙ্গি। স্যার সবসময় দেখবেন দেখতে তো সুপুরুষ, এমনি দেখবেন একটা জিন্সের প্যান্ট বা একটা গেঞ্জি পরছে, কিন্তু যেদিন উনি কাপড় সোট পরতেন কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার, কি সুন্দর দেখা গেছে, একটু লম্বা মানুষ, মানে অনেক সুন্দর দেখা গেছে ওনাকে। এবং আমরা নিজেও বলতাম, আমি বলতাম স্যার আপনাকে ইউ আর লুকিং ভেরি নাইস, মানে ভেরি স্মার্ট, হাসতেন, মানে করলে মাইন্ড করবেন না এটা বললে। তো এরকম টাইপের মানুষ, সে খুব মানে আনন্দ নিয়ে চলতেন, সবসময় আনন্দ নিয়ে চলতেন। আর ওনার একটা সবচেয়ে বড় ইয়ে ছিল, আমি এটা খুব কম দেখি, ওনার ম্যাডামের প্রতি ওনার বিরাট একটা শ্রদ্ধা এবং ভালোবাসা। এটা ম্যাডাম আর আমার থেকে বেশি বলবেন, কিন্তু আমি যে দেখতাম যে কোনো একটা ব্যাপারে ম্যাডামের যে কোনো একটা বক্তব্য, আমরা তো বলতামই যে কেউ ওনাকে ঠান্ডা করতে পারবে না, যদি রাগ করলে ম্যাডাম যদি একটা ফোন করতে ঠান্ডা হয়ে যাবে উনি, এরকম। কিন্তু মানুষ উল্টাটা করে যে না, বাসার কথা শুনে না, কিন্তু উনি আমাদের যে সালমা ম্যাডামকে অনেক রেসপেক্ট করতেন এবং অনেক সম্মানের সঙ্গে ওনাকে হ্যান্ডেল করতেন। আমি কোনোদিন দেখি নাই ভাবিকে একটু ইয়ে করে, মানে খুব বড় করে কথা বলতেন। আর আমি নিজে ক্লেম করি, আমাকে অফিসে অনেক উনি মানে আমি একটা কথা বললে উনি অনেক শুনবেন, এটা অনেকেই জানে। বাসায় কিন্তু ম্যাডাম কিন্তু অনেক স্ট্রং, উনি বাসার কাজ না, অফিসেরও যে কোনো কাজে ম্যাডাম তো জানেন সব কিছু। হি ইজ এ ডাইরেক্টর, এখন তো বোধহয় উনি চেয়ারম্যান, তো উনি কিন্তু জানেন ব্যবসা সম্বন্ধে, উনি হাইলি এডুকেটেড পার্সন। তো ম্যাডামও ব্যবসার কোনো কাজে যদি বলতেন যে এটা করো না বা এটা করো, এরকম অনেক উদাহরণ দিয়ে বলতে পারবো। একবার ডিস্ট্রিবিউশন নিয়ে ওনার সঙ্গে আমার হইলো, উনি বললেন যে ডিস্ট্রিবিউশন আমরা নিজেরাই করব। আমি বললাম যে বাংলাদেশে এত এত দোকান, এটা আমাদের দেওয়া সম্ভব না, আমরা ডিস্ট্রিবিউটারের মাধ্যমে দেবো। তো উনি বললেন লেটস ট্রাই, হোয়েদার ইউ আর রাইট অর আই এম রাইট। তো তখনও যে আমরা যে ডিস্ট্রিবিউশনে গেলাম, আমি যে ইম্পসিবল এটা, ম্যাডাম কিন্তু বললেন যে আলমগীর সাহেব ঠিক বলছে, এটা কিন্তু পারবে না, কারণ এত এত দোকানে সাবান এইটা সেটা সব দোকানে তো আমার প্রোডাক্ট চলে। হ্যাঁ, তো কিন্তু ওই যে ম্যাডামের কথা উনি শুনলেন পরে যখন আমরা দুজনে বললাম, এরকম অনেক স্মৃতি আছে। কথা বলবো আমরা, আরো নিশ্চয়ই স্মৃতি আছে, এবং আমরা চাইবো যে আরেকটা ডোমেইনে গিয়ে ব্যবসায়ীর এই ব্যাপারগুলো বাদে অন্য বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে আমরা একটা বিরতি থেকে ফিরে আসতে চাই। ছোট্ট বিরতি, দর্শক সঙ্গেই থাকবেন, একটু পরে ফিরছি। শেষ বিরতির পর ফিরে এলাম সকালের বাংলাদেশের সঙ্গে আছে আমি জান্নাতুল কলি, এমদাদ সাথে আছি, এবং আপনাদের সাথে আমাদের অতিথি যিনি আছেন সৈয়দ আলমগীর, প্রধান নির্বাহী কর্মকর্তা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এবং ব্যবসায়িক অঙ্গনে আসলে তিনি পরিচিত মুখ, তিনি অনেকগুলো কংগ্লোমারেটকে নেতৃত্ব দিয়েছেন। জনাব আলমগীর, যেই বিষয়টা একটু বলতে চাই, বর্তমানে একটা কথা কর্পোরেটে বিভিন্ন জায়গাতে বলা হয় যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যেটা বারবার এসেছে, যে তিনি কিন্তু বলতেন যে কাজই আসলে জীবন।
এইটা আপনি বিজনেস স্কুলে পড়েছেন, আপনি পিএইচডি নিয়েছেন ব্যবসা বাণিজ্যের এই দর্শনের উপরে, এইটা একটু ব্যাখ্যা করবেন যে আমরা যেটাকে 9টা 5টা জীবন বলি, জীবন মানে হচ্ছে ওয়ার্ক এবং লাইফ, এই অংশটা যদি একটু টাচ করেন আপনি। হ্যাঁ, আমি জনাব নুরুল ইসলাম সাহেবের কথাই বলছি, আমাদের প্রয়াত চেয়ারম্যান মহোদয়ের। আপনি যদি বলেন যে উনি যদি আপনি দূর থেকে দেখেন যে সারা দিন উনি কাজ করতেছেন, কিন্তু এত সুন্দর ওনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমি খুব কমই দেখেছি। তার মানে হচ্ছে 9টা 5টা আসলে কোনো ব্যাপার এটা না, কোনো ব্যাপার আপনি না, কত ডেডিকেটেড, এক্স্যাক্টলি, এবং কত সুন্দরভাবে আপনি কাজটা করতেছেন, আপনার টাইমের নিয়ন্ত্রণটা কতটুকু। আপনি মনে করেন ওনার কাছে অনেক পলিটিশিয়ানরাও আসে ন্যাচারালি, সবার কাছে যায়, উনি ওনাদেরকেও সময় দিচ্ছেন, কিন্তু এটাও মনে রাখছেন যে উনি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে আছেন। নো সোনার আই এন্টার হি উইল লিভ এভরিথিং। যদি খুব বড় একজন মানুষ থাকে তাইলে হয়তো উনি বলবেন আসেন বাইরে যাই, আমার বলতে হবে না যে আপনার সঙ্গে আমার কাজ আছে। তো এটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স হলো না। আবার ওনার সঙ্গে আবার ব্যাক করতেছেন, ওনার সঙ্গে কথা বলতেছেন। এমনও আছে যে আমি বলছি যে আমার এখন কথা আছে আপনার সঙ্গে, তো উনি এমনও বলছেন যে ঠিক আছে আমি এন্ডিং আপ, ভাই আপনাদের সঙ্গে এখন তাহলে করি, আমার ডাইরেক্টর সাহেব তো ঘোরাঘুরি করতেছেন, ওনার কোনো ইম্পর্টেন্ট কাজ আছে। এরকম না যে ওনাদেরকে উনি বলতে পারবেন, উনি সাহসী লোক, তো যে কেউকে যেটা সেটা বলে দিতে পারবেন, উঠাই দিতে পারবেন। মানে হি ওয়াজ সাচ এ কারেজিয়াস পার্সন, বাট কার্টেসিয়াসলি। তো এখন এই ওনার যে এটা গেল, ঠিক লাঞ্চের সময় লাঞ্চ হয়ে গেল, ম্যাডাম তো লাঞ্চ দিয়ে দিচ্ছেন বাড়াতে, ওনার লাঞ্চ ম্যাডাম সবসময় হ্যাঁ লাঞ্চ দিয়ে দিতেন, এবং মোস্ট অফ দ্য টাইম উনি বলতেন যে আর একটা প্লেট আনো, আমি আর উনি খাই। আবার অনেক সময় বলতেন যে ম্যাডাম আপনার খাবারও দিয়ে দিয়েছেন, কিন্তু বড় বড় মাছটা ছিল ম্যাডাম, কিন্তু ম্যাডাম এখনও আমাকে অনেক আদর করেন, স্নেহ করেন বা সম্মান করেন, উনি অনেক ভদ্র একটা মানুষ। তো বলতেন যে আপনার ভাবি বলে দিছে আলমগীর সাহেবকে নিয়ে খেয়েও আজকে। তো এই খাওয়া হয়ে গেল, খাওয়া হয়ে গেলে অন্যান্য কাজ টাজ করে, ইভেন এর মধ্যেও কিন্তু উনি ফ্যাক্টরি চলে গেছেন। আবার ফ্যাক্টরি থেকে এসেও ওনার কিন্তু অনেক বন্ধু, দেয়ার লট অফ ফ্রেন্ডস এজ ইউ আর সিইং অল লেভেল। তো এই ওনার যে বন্ধুদের সঙ্গেও কিন্তু সম্পর্ক কিন্তু উনি রক্ষা করতে পেরেছেন এবং তাদেরকে সময় দিতে পেরেছেন এবং খুশি মনে। তো আমি তো দেখলাম ওয়ার্ক লাইফ, আমি তো ওনার সঙ্গে 24 আওয়ার্স থেকেছি, তো অনেকবার। কীভাবে বিদেশে যখন গেছি 24 আওয়ার্স আমি থাকি না ওনার সঙ্গে, 24 আওয়ার্সও থেকেছি। তো আমি ওনাকে দেখে তো খুবই কর্মপাগল ছিলেন সবসময়। উনি একটা আমার সঙ্গে যখন আলাপ হতো, আচ্ছা এটা কী করা যায়, এইটা কী করা যায়, এটা করলে এটা হবে, দেখছেন এটা করলে এটা হবে, এবং আপনি যখন বলতেন তখন কি কোনো আর্গুমেন্ট হতো? আমি মনে করলাম ডান দিকে যাওয়া ভালো, আপনি বললেন বাম দিকে যাওয়া ভালো। ওনাকে বুঝাই দিছি যে না এটা করা ঠিক হবে না, এটা ঠিকই বলছেন। মানে তিনি খুব রেশনাল ছিলেন, খুবই রেশনাল, খুবই রেশনাল। তো মোস্ট অফ কেসেস দেখা গেছে যে উনি সঠিকটাই বলতেছেন। আমি দেখি আশ্চর্য হইতাম আপনি কেমনি কথাটা বললো। তো আবার হয়েছে কি, যখন যেটা উনি কোনো শো অফ করতে চাইতেন, এই একটা বড় গুণ ছিল না, হাম্বল ছিলেন, ভেরি হাম্বল। আপনি মনে করেন একটা মিটিং হইতেছে, তো এই বড় বড় মিটিং, আমাদের অফিসের স্টাফদের মিটিং হচ্ছে, আমি স্যার কিছুটা বলেন, সিম্পল এটা করলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের এটা জানাই, আমাদের এখানে ডিরেক্টর মার্কেটিং আছেন, গ্রুপ মার্কেটিং ডাইরেক্টর আমার ডেজিগনেশন ছিল, আপনারা ওনার কাছেই শুনবেন, আমিও ওনার কাছে বসে বসে শুনবো উনি কি বলতেছেন। তারপর আমি যখন বললাম, নিজের জায়গা নিয়ে কখনোই না কখনো উনি গর্ববোধ করতেন না, উনি যে একজন চেয়ারম্যান ওনাকেই বলতে হবে আর আমাকে আমি কিছু না, এরকমটা না, বরং আমাদের প্রফেশনাল লোকদেরকে উনি উৎসাহিত করতেন কথা বলার জন্য। তা আমি হয়তো কথা বললাম অনেকক্ষণ, 1 ঘন্টা 1.5 ঘন্টা, অনেকক্ষণ নতুন কোম্পানি হচ্ছিল, আমাদেরকে বলতে হতো, এবং ফেসিলিটি ছিল, সুন্দর মিটিং রুম ছিল, স্যার বসে আছেন শুনতেছেন। হয়তো আমি আমার বক্তব্য শেষ করলাম, তো বললেন যে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করতেন, যে দেখেন উনি যদি 5 ঘন্টা কথা বলে 1 গ্লাস পানি খাবে না, কিন্তু এরকম করে অ্যাপ্রিসিয়েট করতেন। তারপরে বলতেন যে আপনি একে বুঝছেন, উনি কি বলেছেন বুঝলেন এতক্ষণ? জি স্যার। আমি জানি না আপনারা বলছেন কিনা, কিন্তু আমি কিন্তু বুঝেছি, মানে হি ইজ নাইসলি হ্যাজ সেড ইট। তো এইরকম ধরনের হাম্বলনেস কিন্তু ওনার মধ্যে অনেক ছিল। একদমই তাই। এই যে আপনি ওনার সঙ্গে একটা লম্বা সময় পার করেছেন, জীবন দর্শন দেখেছেন, ব্যবসায় কাজে তার কিভাবে কাজ করেন সেটা দেখেছেন, আপনার নিজেরও ব্যক্তিগত আপনার অভিজ্ঞতা অনেক আপনার ঝুলিতে। আপনি যারা বাংলাদেশে এখন কাজ করতে চায়, উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য কি বলবেন যে একজন উদ্যোক্তা হতে গেলে, একজন সফল ব্যবসায়ী হতে গেলে কি করা উচিত বা করতে হবে? আমি অল্প করে একটু বলি। আমি একটা ওষুধের কোম্পানিতে চাকরি করেছিলাম, একটা বিদেশি কোম্পানি, 17 বছর। তারপর ওনার কাছে এসেছি। আমি আজকে সবার সামনে বলতে চাই, আই হ্যাভ লার্নড এ লট ফ্রম হিম, লট। আই লার্ন হাউ টু বি কারেজিয়াস, আই লার্ন হাউ টু হ্যান্ডেল মানে ডিফিকাল্ট সিচুয়েশন,
আই লার্ন হাউ টু মেনটেন টাইম। মেনটেন টাইমটা আমার আগের কোম্পানিতেও ছিল, কিন্তু সাহস এবং একটা বুদ্ধি করে কাজ করা এবং অন্য লাইনে চিন্তা করা, এটা কিন্তু ওনার কাছ থেকে আমি অনেক শিখেছি। আমি আজকে যখনই আমাকে বলা হলো আজকে আমার স্মৃতি বলার জন্য, সঙ্গে সঙ্গে এই ভোরবেলায় আমি রাজি হয়েছি একটা কারণেই, যে ওনার কাছে আমার ডেথ আছে অনেক অনেক পাওনা। উনি আমাকে অনেক শিখিয়েছেন, সম্মান দিয়েছেন, আমাকে ভালো পজিশন দিয়েছেন এবং কাজ করার আমাকে, এই যে বললাম একজন বলছিল যে আপনি কেন আসলেন, আমি বললাম যে এই রকম ধরনের ফ্যাসিলিটি আপনি দিতেন। কোনো বিদেশি কোম্পানিকে যে বলতাম একটা সাবানে হালাল লিখবো, সে আমাকে হাসতো, আপনি গট ম্যাড। কিন্তু উনি বলেছেন যে না দেন, খুব ভালো কথা। আমি বললাম স্যার একটা কিছু দেই, নাহলে তো কোনো ইয়ে নাই, তো ক্লেম তো নাই, এটা ক্লেম দিই দেন, মানুষ আটকায় যাবে। দেন, আপনার বললাম এসে দেন। তো এইটা তো আমাকে অন্য জায়গায় আমি পেতাম না। তো আমি যেটা বলি, আপনি যে প্রথম মূল কোয়েশ্চেনটা আপনার, যে যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে এরকম অনেক বুদ্ধিমান হতে হবে। বাংলাদেশে বেশি বুদ্ধিমান না বলেই কিন্তু কটা, যারা যারা ভালো করেছে, যারা বড় বড় গ্রুপ করেছেন, তারা কিন্তু হাইলি ইন্টেলিজেন্ট পিপল, দূরদর্শী চিন্তা। তার মধ্যে উনি একজন অগ্রণী ভূমিকা ছিল ওনার, এবং একটা ছোট জায়গা থেকে উনি আজকে একটা মহিরুহ করে গেছেন। দেখেন আপনি, ইফ ইউ সি অ্যারাউন্ড, কিন্তু থিঙ্ক অফ একটা মানুষ তার জীবনের, মানে তা উনি কিন্তু মুক্তিযোদ্ধা, এবং সময়টা কিন্তু অল্প, মেবি স্টার্টেড এট 20-25 and ended up in such a small age, small time। এর মধ্যে কিন্তু এরকম একটা বিরাট সাম্রাজ্য উনি করে রেখে দিতে পারছেন, এত লক্ষ লোকের উনি কর্মসংস্থান করতে পারছেন। এই জায়গা থেকে আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের এই প্রিভিলেজ দিলেন যে আমরা আপনার কাছ থেকে অভিজ্ঞতাগুলো শুনতে পারলাম। জনাব সৈয়দ আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি স্টুডিওতে সেই সকাল সকাল আমাদেরকে সময় দিলেন। দর্শক, সকালের বাংলাদেশ দেখছিলেন, একজন মানুষের কথা বলছিলাম যিনি নিজে তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন অনেক বছর। যিনি কাজ করে গেছেন শুধু নিজের জন্য নয়, নিজের ভালোবাসা আর পরিবারের জন্য নয়, তিনি কাজ করে গেছেন তার জন্য যারা কাজ করেন, তার কোম্পানিতে যারা কাজ করেন, তার হয়ে যারা কাজ করেছেন, সবার জন্য, প্রত্যেকটা কর্মকর্তার জন্যই কিন্তু তিনি ছিলেন একজন ইন্সপায়ারিং একজন মানুষ। আর তিনি আজও বেঁচে আছেন তার কর্মের মাধ্যমে। আমরাও যদি ঠিক একই রকমভাবে যে যার পরিধিতেই থাকি না কেন, ছোট পরিসরেই হোক না কেন, একটু ভালো থাকার চেষ্টা করি, নিজের কাজের মাধ্যমে আরেকজনকে উপকার করার চেষ্টা করি, তাহলেই হয়তো একটা সুন্দর সমাজ পৃথিবীতে আমরা বাঁচতে পারবো। সেই প্রত্যাশা রেখেই সকালের বাংলাদেশ থেকে বিদায় নিতে চাই। আপনার দিনটি অনেক সুন্দর হোক। শুভ সকাল আরও একবার।